নির্দিষ্টভাবে মোহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি একটা কোনো বড় সোর্সের মাধ্যমে ইতিমধ্যেই ফ্রান্সের সঙ্গে কথা বলেছিলেন। ফ্রান্সের তরফে ইমানুয়েল ম্যাক্রন, যিনি রাষ্ট্রপতি প্রেসিডেন্ট, তিনি না বলে দিয়েছেন ইউনূসের আসা সম্ভব না সে দেশে, কানাডাও না বলেছে। এবং তারপর যে ছবিটা আসছে, ইউনূস, আমরা যে তথ্য পাচ্ছি যে মালয়েশিয়ার রাষ্ট্রদূত অর্থাৎ সুহাদ ওথমান, এই সুহাদ ওথমানের সঙ্গে তিনি যমুনা ভবনে গতকাল এই মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠান এবং তার সঙ্গে একটু মাখো বৈঠক করেছেন। এবং মালয়েশিয়ার রাষ্ট্রদূত সুহাদ ওথমানের সঙ্গে বৈঠক করার পর যে তথ্য আমাদের সামনে আসছে, আমরা ছবিতে পরবর্তী সময়ে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সেই এক্সক্লুসিভ ছবি যা ইউনূস বৈঠক করেছেন সেই ছবি আমরা দেখিয়ে দেবো। এই বৈঠকের নির্যাস হলো তিনি কানাডা এবং ফ্রান্স না হওয়ার পরে তিনি মালয়েশিয়ায় হয়তো তিনি পালিয়ে যেতে চাইছেন, এরকম ছবি বা তথ্য উঠে আসছে। এবং তার পাশাপাশি তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপুর, তাকে তিনি এই দেশের অর্থাৎ বর্তমান বাংলাদেশের যে ক্ষমতা তিনি অধীশ্বর হয়ে বসে আছেন তা হস্তান্তর করার জন্য অনুরোধ করেছেন বিভিন্ন চ্যানেলে। কিন্তু আমি এখান থেকে একটুখানি এই ধাপেই বোঝার চেষ্টা করি, যখন কানাডা ফ্রান্স তারা নাকচ করছে, যখন ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের আর মাঝে মাত্র 5 দিন বাকি, তখন কোনোভাবে মালয়েশিয়া প্রশাসন তারা কি এই ঝুঁকি নিতে চাইবে বলে মনে হয় কোনো সম্ভাবনা আছে? তার কারণ আন্তর্জাতিক স্তরে ক্রমশ কোণঠাসা হচ্ছে ইউনূস, এবং একই সঙ্গে বাইডেনও তিনি হাত তুলে নিয়েছেন, নির্বাচনে তো পরাজিত হয়েইছেন। একসময় যে সক্ষমতা ছিল সেই সক্ষমতার জায়গা থেকে বাইডেন বুঝতে পারছেন যে ইউনূসের পাশে থাকা ক্রমশ নিজেদেরই বিপর্যয় ডাকার মতো। এটা একদমই খুব গুরুত্বপূর্ণ বিষয় যে মালয়েশিয়া তাকে জায়গা দেবে কিনা, কারণ তিনি মালয়েশিয়া জায়গা দেবেন কিনা দেবে কিনা সেটা পরবর্তী প্রশ্ন। মোহাম্মদ ইউনূস এক একটা করে দেশ তার মুখের ওপর দরজা বন্ধ করে দিচ্ছে, তাকে তো দেশ খুঁজে বার করতে হবে ভারতকে মাইনাস করে, ফলে তিনি তার মতো চেষ্টা করে যাচ্ছেন। ফলে তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তরের যে ইচ্ছে প্রকাশ করেছেন অনেকগুলো চ্যানেলের মধ্যে দিয়ে সেই তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে। মোহাম্মদ শাহাবুদ্দিন চুপুর ইতিমধ্যেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে কথা বলেছেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যদিও ভীষণভাবে নিঃসঙ্গ একঘরে হয়ে পড়েছেন, তার মতামত ছাড়া তিনি বিশেষ সিদ্ধান্ত নেবেন না। বাংলাদেশের মানুষ যারা এই প্রোগ্রাম দেখেন নানা রকম মিশ্র মন্তব্য করছেন, তারা শুনে রাখুন যে আপনাদের যিনি এই মুহূর্তে তদারকি প্রধান তিনি যে কোনো মুহূর্তে দেশ ছাড়তে পারেন। এবং তার পাশাপাশি এই লুৎফুজ্জামান বাবর সহ বাকিদের নিয়ে আসার কারণটা কি? কারণটা হলো যে তথ্য গোয়েন্দারা পাচ্ছে যে কয়েক মাস আগেই এই নির্দিষ্টভাবে তোমাকে বলবো যে খালিস্তানি জিন্দাবাদ ফোর্সের 3 জন জঙ্গিকে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করে ইউপি পুলিশ বা এসটিএফ, এবং তাদের কাছ থেকে জানা যায় যে নেপালের বীরগঞ্জে একটা মডিউল অন করা হয়েছে, সে একটা নতুন জঙ্গি মডিউল, এবং তার সঙ্গে ইনভলভ করানো হয়েছে ডি কোম্পানি অর্থাৎ দাউদ ইব্রাহিমের যে নির্দিষ্ট অংশ রয়েছে, এই ডি কোম্পানিকে এই বীরগঞ্জে তারা অ্যাক্টিভ করেছে আইএসআই। এবং সেখানে 2টি নাম আমরা বলছি ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে, ইউনূস আনসারি নির্দিষ্টভাবে বড় এজেন্ট, এবং তার পাশাপাশি নেপালে পাক হাইকমিশনের কর্মী বাজাহার, এই দুজন মিলে সেখানে টোটাল কিছু ফ্যাক্টরি চালাচ্ছে বীরগঞ্জে, এবং ফ্যাক্টরির আড়ালে সেখানে নকল ভারতীয় টাকা তৈরি হচ্ছে, যেটা এই বাবরের মাধ্যমে এবং তাদের যে গ্রুপটা ছাড়া পেয়েছে বা পেতে চলেছে তাদের মাধ্যমে ভারতবর্ষের নর্থ ইস্ট সহ বিভিন্ন অংশে ছড়িয়ে দেওয়া হবে। এবং এই নেপালের এই যে ডি কোম্পানির মডিউল, কারণ জেলে বসেও এই বাবরের সঙ্গে ডি কোম্পানির সম্পর্ক ছিল, এবং প্রথম থেকে বাবরের সঙ্গে ডি কোম্পানির ওতপ্রোত সম্পর্ক বলে